এর আগে আমরা সম্পদ সংরক্ষণ পর্যন্ত পড়েছি। আজকের আলোচনা করব যে তোমাদের সিলেবাস অনুযায়ী বেশ কিছু সম্পদ ভারতবর্ষের কোথায় কোথায় পাওয়া যায় বা তার গুরুত্ব কী, যেমন আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, শক্তি সম্পদ, এইগুলো সম্পর্কে আমরা এখন জানব। আজকে তাহলে প্রথম আমরা শুরু করি আকরিক লোহা। আকরিক লোহা, অনেকে লৌহ বলতে পারে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য লোহা অপরিহার্য একটা বস্তু। বর্তমান যুগকে আমরা বলি লৌহ যুগ। কেন না, এই লৌহ যুগে আমরা যে কোনো একটা কাজ আমরা লোহা ছাড়া চিন্তা ভাবনা বা কল্পনা করতে পারি না। ঘুম থেকে উঠে পা ফেলা থেকে শুরু করে প্রতিটি কাজে আমাদের সঙ্গে লোহা ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য বর্তমান যুগকে আমরা বলি লৌহ যুগ। যে কোনো শিল্প, কলকারখানা ইত্যাদি ক্ষেত্রে, যন্ত্রপাতি প্রভৃতি তৈরির ক্ষেত্রে লোহা অপরিহার্য। সেই জন্য লোহাকে বলা হয় সমস্ত শিল্পের মূল। লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় সমস্ত শিল্পের মূল স্তম্ভ। এই লোহা প্রকৃতিতে পাওয়া যায়, অর্থাৎ খনি থেকে পাওয়া যায় আকরিক লোহা। সেই লোহা তুলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারি না। এই লোহাকে প্রথমে খনি থেকে সংগ্রহ করার পর তাকে মারুত চুল্লিতে, অর্থাৎ মারুত চুল্লিতে পাঠিয়ে অতি উচ্চ তাপমাত্রায় গলিয়ে সেখান থেকে তৈরি করা হয় পিগ আয়রন। এই পিগ আয়রনটা কি একটু পরে বলছি। এই পিগ আয়রনের সঙ্গে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ যেমন ম্যাঙ্গানিজ, টানসেন্ট, নিকেল, ভ্যানাডিয়াম প্রভৃতি মিশিয়ে তৈরি করা হয় সংকর ইস্পাত। সেই সংকর ইস্পাতকে এবারে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। আচ্ছা, একটু আগে বললাম যে পিগ আয়রনটা কি, কিছুই না, কাঁচা লোহাকে মারুত চুল্লিতে পাঠিয়ে গলিয়ে যে আকৃতিটা হয় সেইটা হচ্ছে, সেই আকৃতিটাকে সুপোর ছাড়ার মতো দেখতে বলে পিগ আয়রন বলা হয়। এই পিগ আয়রনকে সঙ্গে এবারে আমরা যেমন বিভিন্ন উপাদান বললাম যে মিশিয়ে আমরা ইস্পাত তৈরি করি, যেটা হচ্ছে সংকর ইস্পাত, সেগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। শুধু না, এরকম রড আয়রন তৈরি করা হয়, যে রড আয়রন থেকে আমরা কি করি, যে রড আয়রনগুলো দিয়ে শেকল, এই যে আমরা শেকল তৈরি করি, নাট বোল্ট তৈরি করি, এগুলো রড আয়রন থেকে তৈরি করে থাকি। এমনকি উচ্চ ক্ষমতা সম্পন্ন, যাই হোক, যখন গুরুত্ব পড়ব যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ চুম্বক ব্যবহার করতে বা স্থায়ী চুম্বক ব্যবহার করতেও ব্যবহার করা হয়। যাই হোক, সেগুলো যখন আমরা গুরুত্ব পড়ব তখন বলব। তাহলে এবারে চলে যাব আমরা আকরিক লোহার গুরুত্ব বা ব্যবহার। লোহার ব্যবহার আমরা সকলেই জানি। প্রথমত আমরা যেটা লোহার ব্যবহার, যেটা ইঞ্জিনিয়ারিং শিল্প, অর্থাৎ ভারী ও হালকা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হয়। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট বলতে পারি কি, ভারী ও হালকা যন্ত্রপাতি নির্মাণ কিংবা ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে ভারী ও হালকা যন্ত্রপাতি নির্মাণে এটাকে পয়েন্ট করে আমরা দুটো বলে দেবো কি কি। বিভিন্ন শিল্প কলকারখানায় বয়লার মানে যেগুলো জল টল গরম করা হয়, তারপরে বড় বড় সব যন্ত্র, শিল্প কলকারখানায় বড় বড় ট্রেন, বড় বড় যন্ত্রপাতি, এগুলো সব নির্মাণ করা হয়।
তারপরে কি পরিবহন শিল্পে ব্যবহার করা হয়। পরিবহন শিল্পে যেমন বাস, ট্রাম, লরি, তারপরে রেলের বগি, তারপরে রেলের পাত প্রভৃতি। তাহলে পরিবহন শিল্পে ব্যবহার করা হয়। তৃতীয়ত আমরা কি হবো, কৃষি যন্ত্রপাতি নির্মাণে। কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার, লাঙ্গল, কাস্তে, কুড়ুল, কোদাল ইত্যাদি। চার নম্বর চলে যাব কি না, গৃহস্থলীর কাজে। গৃহস্থলীর কাজে আমরা যেমন কি, আমরা তো আমাদের রান্নাঘর থেকেই শুরু করে কড়াই, খুন্তি থেকে শুরু করে এখন বর্তমানে স্টিলের বিভিন্ন বাসনপত্র, ছুরি, কাঁচি ইত্যাদি আমরা ব্যবহার করছি, অর্থাৎ গৃহস্থলীর যন্ত্রপাতি নির্মাণ। 5 নম্বর কি, গৃহ নির্মাণের সরঞ্জাম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। গৃহ নির্মাণের সরঞ্জাম, গৃহ নির্মাণের সরঞ্জাম তৈরিতে বলতে আমরা কি বলতে পারি, এই যে আমরা বাড়ি তৈরি করার জন্য রড, তার, পেরেক, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে কবজা টবজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রিল, এইসব যে আমরা লাগাই সেগুলো হচ্ছে এই লোহার ব্যবহার। এরপরে চলে যাবো আমরা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমরাস্ত্র, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়। সমরাস্ত্র নির্মাণে বলতে যেমন হচ্ছে ট্যাঙ্ক, যে যুদ্ধের যে ট্যাঙ্ক, কামান, তারপরে রাইফেল, বন্দুক, হ্যাঁ, বিভিন্ন ধরনের যত ধরনের সমরাস্ত্র আছে সেগুলো নির্মাণের ক্ষেত্রে আমাদের লোহার ব্যবহার করা হয়। এছাড়াও ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে, যেমন শক্ত কোনো ধাতু কাটার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়, উচ্চ ক্ষমতা সম্পন্ন, লিখে দিই, তাহলে এছাড়া শক্ত ধাতু কাটার যন্ত্র, উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎচুম্বক সম্বন্ধীয় স্থায়ী তড়িৎচুম্বক তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এছাড়াও এই যে স্প্রিং, আমরা যে পেন থেকে শুরু করে গাড়িতে বিভিন্ন স্প্রিং থাকে, স্প্রিং তৈরিতেও ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে লোহার ব্যবহার। এই পয়েন্টগুলো দিবে, সঙ্গে এক লাইন করে আমি যেমন ডিসকাস করলাম ওরকম করে কি কি যন্ত্রপাতি সেগুলো একটু বলে দিবে। যেমন ভারী ও লোহার যন্ত্রপাতি নির্মাণে, ভারী লোহার যন্ত্রপাতি যতগুলো আছে এক ধার থেকে তোমরা বলে যাবে। হ্যাঁ, বিভিন্ন শিল্প কলকারখানার যে যন্ত্রপাতি, খনির যন্ত্রপাতি, এগুলো নিয়ে বলে দিলে হয়ে যাবে।
পরিবহন শিল্পে বিভিন্ন ধরনের যানবাহনের ক্ষেত্রে গিয়ে উড়োজাহাজ থেকে শুরু করে, জলজাহাজ থেকে শুরু করে, স্টিমার, লঞ্চ যেমন শুরু করে আমাদের বাস, লরি, ট্রাম, ট্যাক্সি ইত্যাদি। কৃষি যন্ত্রপাতি তোমরা জানো, গৃহস্থলী যন্ত্রপাতি নির্মাণে, গৃহ নির্মাণ সরঞ্জাম, সমরাস্ত্র নির্মাণে, এই পয়েন্টগুলো দিয়ে 2-1 করে বলবে। এবারে আমরা চলে যাব এবারে লোহার, বিশুদ্ধ লোহার পরিমাণের উপরে নির্ভর করে এবারে লোহার শ্রেণী বিভাগে আমরা চলে যাব। আকরিক লোহাতে কতটা বিশুদ্ধ পরিমাণের লোহা আছে তার উপরে নির্ভর করে এই আকরিক লোহাকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা জানি ম্যাগনেটাইট, সবচেয়ে উৎকৃষ্ট মানের লৌহ বা লোহা। তারপরে হচ্ছে হেমাটাইট, অতি উচ্চ মানের লোহা। তারপরে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, তারপরে হচ্ছে সিডোরাইট। তাহলে প্রথমে আমরা যেটা হচ্ছে ম্যাগনেটাইট, সেটা হচ্ছে কি অতি উৎকৃষ্ট মানের লোহা। এই লোহাতে মোটামুটিভাবে 72% অর্থাৎ 72 ভাগের বেশি, মানে 72%, শতকরা 72%-এর উপরে যদি বিশুদ্ধ লোহার পরিমাণ থাকে তবে সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটাইট। এরপরে চলে যাবে যেটা হেমাটাইট, সেটা হচ্ছে 60 থেকে 70 ভাগ বিশুদ্ধ লোহা আছে বলে সেটাকে বলা হচ্ছে হেমাটাইট। এটা হচ্ছে প্রকৃতিতে এটা হচ্ছে গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে, আর আগেরটা যেটা সেটা হচ্ছে কালো বর্ণের, তবে এটা প্রকৃতিতে বেশি পাওয়া যায় হেমাটাইট। তারপরে চলে যাব লিমোনাইট। লিমোনাইটটা হচ্ছে মাঝারি মানের, বা মাঝারির থেকে একটু কম নিকৃষ্ট মানের। এটা হচ্ছে প্রায় 40 থেকে 60% বিশুদ্ধ লোহার মধ্যে থাকে, সেটা হচ্ছে লিমোনাইট। আর সবশেষে যেটা হচ্ছে সিডোরাইট, এটা ধূসর বাদামি বর্ণের কিংবা হলদে বাদামি বর্ণের। এই একদম নিকৃষ্ট মানের লোহা। এখানে প্রায় 40 থেকে 50% থাকে কি না বিশুদ্ধ লোহা। তাহলে একবার আমরা একটু ছকের মধ্যে লিখে দেখে নিই, ছকের মাধ্যমে। তাহলে 1 নম্বর আমরা কি বলবো, ম্যাগনেটাইট। এতে উপস্থিত বিশুদ্ধ লোহার পরিমাণ কত না 72। বেশি, ঠিক আছে। তাহলে আমরা গেটার চিহ্ন দিয়েও দেখাতে পারি। তাহলে এটা কি হচ্ছে এর পরিমাণ বেশি, 72%-এর বেশি আছে, এই গেটার চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। এরপরে চলে যাব, এটা হচ্ছে কিন্তু কালো বর্ণের। এটা হচ্ছে সব থেকে অতি উচ্চ মানের লোহা। এরপরে চলে যাব হচ্ছে হেমাটাইট। ষাট থেকে 70% থাকে। এটা হচ্ছে গাঢ় বাদামি বর্ণের কিংবা লাল বর্ণের হয়ে থাকে। প্রকৃতিতে এই হেমাটাইটের পরিমাণটাই হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়। এই হেমাটাইটের পরিমাণটা হচ্ছে সব থেকে বেশি প্রকৃতিতে পাওয়া যায়। এরপরে চলে যাব আমরা কি লিমোনাইট। বিশুদ্ধ লোহার পরিমাণ লিমোনাইটে 50 থেকে 60%, কিংবা অনেকে এখানে বলে থাকেন 45 থেকেও বলে থাকেন। যাই হোক 50 থেকে 60% থাকে। এটা হচ্ছে ধূসর ঠিক নয়, ধূসর বাদামি, এটা হচ্ছে কিছুটা কম, মানে এর থেকে আরো নিকৃষ্ট মানের ধূসর বাদামি বর্ণের হয়ে থাকে। এরপরে চলে যাব আমরা সিডোরাইট, সর্বনিকৃষ্ট মানে সব থেকে নিম্নমানের।
বিশুদ্ধ লোহার পরিমাণ এখানে 40 থেকে 50%, অনেকে বলে 45%-এর কম। হ্যাঁ, আবার অনেক বইতে পাবে এর কম, 45%-এর কম হলেও এটাকে আমরা সিটোরাইড বলি। এটা আবার শান্ত হয় না, একদম ধূসর কি বলবো বাদামি বা হলদে বাদামি, যেখানে একদম কোণের ব্যবহার খুব কম না বললেই চলে। তাহলে এইভাবে আমরা বিশুদ্ধ লোহার পরিমাণের উপরে নির্ভর করে লোহার শ্রেণীবিভাগ করব। এবারে আমরা চলে যাব ভারতবর্ষের কোথায় কোথায় লোহা পাওয়া যায়। লৌহ আকরিক সঞ্চয় বা পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে ভারতবর্ষ লৌহ আকরিক সঞ্চয় কিন্তু ৫ম স্থান অধিকার করে। আবার কিন্তু সঞ্চয় দিক থেকে ৫ম স্থান অধিকার করে, বিশ্বের মধ্যে ৫ম স্থান অধিকার করলে কি হবে, উত্তোলনের দিক থেকে কিন্তু বিশ্বে ৪র্থ স্থান অধিকার করে। এই লোহা ভারতবর্ষ তার বন্ধু দেশ চীন, জাপান, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এইসব দেশগুলোতে রপ্তানি করে থাকে, তবে বেশিরভাগটাই রপ্তানি করে চীনে। তো দেখা যাক এখন ভারতবর্ষে কোন কোন রাজ্যে এই লোহাগুলো পাওয়া যায়। তাহলে ভারতবর্ষে আকরিক লোহা বন্টন। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় পাওয়া যায় বা কোন রাজ্য প্রথম, না আকরিক লোহা উৎপাদনে বা খনি থেকে সংরক্ষিত উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রথম ভারতবর্ষের মধ্যে যে রাজ্যটা প্রথম হয়েছে সেটা হচ্ছে উড়িষ্যা। ১ নম্বর হচ্ছে উড়িষ্যা। ঠিক আমি যেভাবে লিখছি এইভাবে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবে। হ্যাঁ, জাস্ট রাজ্যটার নাম দেবে, তার সঙ্গে এই দুটো নাম দিবে, বা দুটো জেলা কোথায় কোথায় পাওয়া যায় ২-৩টে নাম দেবে যেগুলো ইম্পর্টেন্ট পাওয়া যায়। আচ্ছা, আর প্রথমে যে আমি লিখে দেখাচ্ছি। ১ নম্বরে তাহলে হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি উৎপন্ন হয় লৌহ আকরিক উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম হচ্ছে রাজ্য হচ্ছে উড়িষ্যা। এবারে উড়িষ্যার কোথায় পাওয়া যায়, না উড়িষ্যার ১ নম্বরে যাও কেওনঝড় জেলা। হ্যাঁ, কেওনঝড়। কেওনঝড় জেলার আবার খনি অঞ্চল আলাদা। কেওনঝড় জেলার যেটা হচ্ছে বোলানি, ঠাকুরানি। হ্যাঁ, এই খনি বোলানি, ঠাকুরানি এই খনিগুলো উল্লেখযোগ্য। ২ নম্বর চলে যাবো আমরা হচ্ছে কি ময়ূরভঞ্জ জেলার। ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষানি, বাদামপা। তাহলে এইগুলো হলো আমার উড়িষ্যা। এবারে দ্বিতীয় স্থান অধিকার করে ছত্তিশগড়। ছত্তিশগড়ের প্রথম হচ্ছে বাস্তার জেলার বাইলাডেরা। ছত্তিশগড় রাজ্য
তাহলে ছত্তিশগড় জেলার কি খনিটা কি বাইলা নিলাম। বস্তার জেলা ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার বাইলাডিলা। এবারে ছিল দুর্গ, দুর্গ জেলার হচ্ছে দাল্লি রাজারা। এই দুটো খনি হচ্ছে এখানকার উল্লেখযোগ্য। তৃতীয়ত চলে যাব আমরা কি আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে আমরা জানি যেমন সিংভূম, সিংভূম জেলায় রয়েছে হচ্ছে কি নোয়ামুন্ডি, বুদাবুরু, কিরিবুরু, এগুলো। তাহলে ঝাড়খণ্ড জেলার হচ্ছে কি, এই ঝাড়খণ্ড রাজ্যের হচ্ছে কি সিংভূম জেলার বুদাবুরু, কিরিবুরু, নোয়ামুন্ডি, এইগুলো হচ্ছে এই তিনটে হচ্ছে প্রধান, তিনটে দিতেই হবে। এছাড়া এর পরে 4 নম্বরে আছে কর্ণাটক, 5 নম্বরে গোয়া, দিতে পারো না দিতে পারো, এইটুকু দিলেই হবে। তবে একটা কথা বলবো আমি, এইগুলো যখন পড়ছো সঙ্গে সঙ্গে, আমার এখানে আউটলাইন ম্যাপটা এখন নাই বলে তাই আমি দেখাতে পারছি না, সঙ্গে সঙ্গে বইতেও দেখবে ছবিতে করা আছে, সেই আউটলাইন ম্যাপে এই জায়গাগুলো শুধু চিহ্নিত করার চেষ্টা করবে বা চিহ্নিত করবে, তাহলে সঙ্গে সঙ্গে ম্যাপ পয়েন্টিংটাও এগিয়ে যাবে। পরীক্ষায় সাধারণত এইগুলোর মধ্য থেকেই আসে, এইভাবে যেটা পড়ছো তার মধ্য থেকেই কিন্তু ম্যাপ পয়েন্টিং আসে, ফলে ম্যাপ পয়েন্টিংটাও তাহলে এগিয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, প্রথমে আরেকবার আমি বলে দিচ্ছি, উড়িষ্যার কেন্দ্রীয় জেলায় বোলানি ঠাকুরানি, ময়ূরভঞ্জ জেলার গুরুমৈশানী বাদাম পাহাড়, ছত্তিশগড় এর আর কোনো ডিটেলস লেখার দরকার নেই, ছত্তিশগড়ের বস্তার জেলার বাইলাডিলা, দুর্গ জেলার দালিরাজারা, ঝাড়খণ্ড সিংভূম জেলার নোয়ামুন্ডি, বুদাবুরু, কিরিবুরু, এইভাবে শুধু দিলে বন্টনটা বোঝানো যাবে। তাহলে এর পয়েন্ট না দিয়ে 4 নম্বর দিতে পারো যে কর্ণাটক, 5 নম্বরে গোয়া, শুধু এইটুকু দিলেই হবে। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমরা আকরিক লোহা তো হয়ে গেল, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব কি কয়লা সম্পর্কে। আজকে এই পর্যন্ত।